দেখছেন TV9 বাংলায় রয়েছে আমি শুভজিৎ মিত্র। শুরু করছি আজকের বিকেলের বিতর্ক। এই মুহূর্তে আমরা রয়েছি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট লোকসভা কেন্দ্রে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লোকসভা কেন্দ্র। একটা দীর্ঘ সময় এই লোকসভা কেন্দ্র ছিল বামেদের দখলে, আরএসপির দখলে। 2014 সালে এখানে প্রথমবার জোড়াফুল ফোটে, আর 2019 এখানে গেরুয়া ঝড়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই বলছি, কারণ জয়দেব সিদ্ধান্ত পেশা শিক্ষক, তাকে এবার প্রার্থী করেছে আরএসপি। তাকে সামনে রেখে তারা চাইছেন তাদের হারানো জমি তারা পুনরুদ্ধার করতে। অন্যদিকে বালুরঘাট থেকে বিজেপি প্রার্থী, এ রাজ্যের অন্যতম হাই প্রোফাইল বিজেপি নেতা, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর তৃণমূল কংগ্রেস আস্থা রেখেছে রাজ্য মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য, বলা যেতে পারে এই জেলার তারকা প্রার্থী বিপ্লব মিত্রের উপরে। এ তো প্রার্থী পরিচয় গেল, কিন্তু বাকি ইস্যুগুলো, যে ইস্যু আমজনতার জন্য রাজনৈতিক ব্যক্তিত্বরা বলেন যাদের জন্য তারা রাজনীতি করেন, আসুন আজকে বালুরঘাটে দাঁড়িয়ে বালুরঘাটের জ্বলন্ত ইস্যু নিয়ে আলোচনা করি। আজ আমাদের আলোচনার বিষয়। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন চারজন বিশিষ্ট রাজনীতিবিদ। কে কে রয়েছেন চট করে পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রয়েছেন সুভাষ চাকি, স্বাগত আপনাকে, জোরে হাততালি প্লিজ। বামেদের তরফ থেকে রয়েছেন সুপ্রিয় রায়, স্বাগত আপনাকে। রয়েছেন কংগ্রেসের তরফ থেকে অনিন্দ ঘোষ, স্বাগত আপনাকে। এবং রয়েছেন বিজেপির তরফ থেকে সৃজিত শাহ, আপনাকেও স্বাগত। আমরা এই হাততালিগুলো শুনলাম রাজনৈতিক দলের নেতাদের জন্য, এবার প্রত্যেকের একটা জোরে হাততালি বালুরঘাটের জন্য। যাই একে একে, আপনাকে দিয়ে শুরু করি। দেখুন, রাজনীতিতে মারামারি, হানাহানি এগুলো কাম্য নয়, হয়ে থাকে অনেক সময়, অনেকে করে থাকেন। আজকে আলোচনাটা একটু গঠনমূলক করার চেষ্টা করি আমরা, যেগুলো আমজনতার জন্য। প্রত্যেকে আপনারা দাবি করেন যে আমজনতার জন্য রাজনীতি করছি, এই শহরতাই চাই। জোরে হাততালি শহরের জন্য প্লিজ। একটা ইতিহাস রয়েছে, একটা দীর্ঘ ইতিহাস রয়েছে, নাটকের একটা ইতিহাস রয়েছে। সরাসরি আপনাকে প্রশ্ন, আমরা যখন পাশের জেলায় ছিলাম সেখানকার মানুষের একটা অভিযোগ, জমি জটের জন্য সেখানে এইমস হয়নি উত্তর দিনাজপুরে। এইখানে বালুরঘাট হিলি রেল প্রকল্প কি অবস্থায় আছে? যে জমিগুলো অ্যাকোয়ার হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে রেল দপ্তরের মাধ্যমে, বালুরঘাটের কালেক্টরের মাধ্যমে সমস্ত জমিটা অ্যাকোয়ার হয়েছে। টাকা যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছিল তার টাকাটা বন্টনও হয়েছে। কিছু জমি, এটা হচ্ছে 2016 সালের অ্যাকুইজিশন করা, তার পরবর্তীকালে দেখা যাচ্ছে অরিজিনাল মালিক মারা গেছে, তাদের লিগ্যাল হেয়ার্সের প্রয়োজনীয় কাগজপত্র সামান্য সংখ্যক মানুষের কাছে টাকা পৌঁছায়নি। অ্যাকোয়ারের কাজ সম্পূর্ণ হয়েছে। কি অবস্থায় আছে বালুরঘাট হিলি রেল প্রকল্প? দেখুন, উনি যেটা বললেন ঠিকই আছে, কিন্তু ওনার বক্তব্য হিসেবে যেটা উনি বলছেন যে রেলের যে প্রকল্পের যে জমিগুলো, যদি জমিগুলো এখনও পর্যন্ত রাজ্য সরকার দিতেই পারতো, 2016 থেকে 2019 পর্যন্ত বালুরঘাটে আমাদের বিজেপির সাংসদ ছিল না, তৃণমূলের ছিল সাংসদ। আমাদের প্রথমবার আসলো 2019 সালে। তাহলে 19 সালে সুকান্ত দা এখান থেকে সাংসদ হওয়ার পরেই কিন্তু আজকে হিলি রেল প্রকল্পটা চালু হতে শুরু করেছে, এবং হিলিতে অলরেডি শিলান্যাস হয়ে গেছে। সেটার উত্তরটা কি তৃণমূল কংগ্রেস দিতে পারবে ওনাদের আমলে? এবং তার আগে যারা ছিলেন বামফ্রন্টের এবং কংগ্রেস, 1947 সাল থেকে 2019 সাল পর্যন্ত কেন বালুরঘাট হিলি কোনো রেল প্রকল্প হয়নি, সেটার উত্তর আশা করি ওনারা দিতে পারবেন। বেশ, আমাদের কাছে একটু যাই, কি অবস্থা আছে? আমরা আশা করেছিলাম যে ডবল ইঞ্জিন সরকারের মতোই আমাদের দিল্লিতে যে সরকার, সেই দলেরই সাংসদ ছিল। আমরা আশা করেছিলাম বালুরঘাট হিলি প্রথম 5 বছরেই সম্পূর্ণ হবে, কিন্তু আমরা আশাহত। পাশাপাশি আমরা আশা করেছিলাম যে বুনিয়াদপুর কালিয়াগঞ্জ রেল প্রকল্পের কাজও আগাবে, কিন্তু আমরা সেটাও দেখছি যে এখন নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, কিন্তু বাস্তব ক্ষেত্রে সেটা কতটা হবে সেটা নিয়ে আমাদের সংশয় আছে। বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস, বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস আগেও ছিল, বালুরঘাট থেকে মানুষ ট্রেনে যাচ্ছে, কিন্তু ট্রেন ছিল বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস। বালুরঘাট শিয়ালদা আমাদের গৌড় লিঙ্কটা চলতো, গৌড় লিঙ্কে স্বাভাবিকভাবে কলকাতায় যেতে পারতো। তো স্বাভাবিকভাবেই যে খালি রেল আসলেই বালুরঘাটের আর্থসামাজিক উন্নয়ন হবে বলে আমরা আশা করি না, তার জন্য কর্মসংস্থানের দরকার। বলুন কি অবস্থা আছে এখানে? দেখুন, বালুরঘাট রেল প্রকল্পে মমতা ব্যানার্জির অবদান নিশ্চয়ই আছে, অস্বীকার করব না। তারপরে উনি অসমাপ্ত করে রেল ডিপার্টমেন্টটা ছেড়ে দিয়ে চলে গেছিলেন। তারপরে কংগ্রেস সরকার, ইউপিএ সরকার, প্রিয়রঞ্জন দাস মুন্সির নেতৃত্বে তখন মিনিস্টার ছিলেন, প্রিয়রঞ্জন দাস মুন্সি তার কাজ শেষ, অসমাপ্ত কাজ শেষ করেন। এবার একে একে যাই, পরিকাঠামো হলো, শিক্ষার বিষয়টা আসি। বিশ্ববিদ্যালয় স্থায়ী ভবন এখনো হলো না কেন? দেখুন, স্থায়ী ভবনের জন্য যেখানে জায়গা চিহ্নিত করা হয়েছিল সেখানে তার পাশেই এয়ারপোর্ট ছিল। একবার নয়, দুবার নয়, 17-18 বার এয়ারপোর্ট দপ্তর থেকে, অর্থাৎ কেন্দ্রীয় আবাস অসামরিক বিমান দপ্তর থেকে এসে কোয়ারি করে আমাদেরকে বলা হয়েছে যে ওইখানটা যদি আমাদের মাল্টি স্টোরেজ বিল্ডিং হয় সেখান থেকে বিমান উড়ানের মানে অসম্ভব ব্যাপার। সেই জন্য নতুন করে জেলা প্রশাসন জায়গা খুঁজছে।
যতটা পরিমাণে একটা পরিকাঠামো আগামী দিনের কথা চিন্তা করে যে পরিকাঠামোমূলকভাবে গড়ে তোলার জন্য যে পরিমাণের জায়গায় দরকার, শহরের সংলগ্ন কোনো জায়গা এখন পর্যন্ত পাওয়া যায়নি। শিক্ষা সংস্কৃতির পীঠস্থান ছিল এই শহর, এই বালুরঘাট, কি অবস্থা দাঁড়িয়ে আছে? এ বিশ্ববিদ্যালয়ের দাবি এই জেলার দীর্ঘদিনের দাবি। অনেক পরে নির্বাচনের মুখে সেটা ঘোষণা করা হলেও যে বিশ্ববিদ্যালয় হবে, কিন্তু আমরা বাস্তব ক্ষেত্রে দেখছি তার পরিকাঠামো নেই, সেখানে সেইভাবে পঠন পাঠনও হচ্ছে না। জমি অধিগ্রহণ না করেই ঘোষণা করা হয়েছে স্থায়ী ভবন হবে। ওইভাবে ঘোষণা করা হয়েছিল, সেই সময় জমি অধিগ্রহণের সেই সময় হয়নি। প্রথমে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন মমতা ব্যানার্জি যে এখানে বিশ্ববিদ্যালয় হবে, তারপরে এগিয়েও অনেক কয়েক বছর হয়ে যাওয়ার পরও এখনও বিশ্ববিদ্যালয় গড়ে ওঠেনি। স্বাভাবিকভাবেই আমরা মনে করি যে তৃণমূল এবং বিজেপির হচ্ছে শিক্ষাকে বেসরকারীকরণ করাই হচ্ছে মূল লক্ষ্য। আপনাদের কাছে একটু চাই, এক মিনিট। আমরা উত্তরে যাচ্ছি, সেখানে আপনাদের সঙ্গে বামেদের লড়াই কোচবিহারে। দক্ষিণে যাচ্ছি, আপনাদের নেতা অধীর চৌধুরী বলছেন যে কংগ্রেসের পুরো ভোট বামেদের কাছে যাবে। বিভিন্ন সময় তো আপনারা বিভিন্ন মতামত সামনে আনছেন। জোটটা কাদের সঙ্গে হয়েছে বা আসন সমঝোতা কাদের সঙ্গে হয়েছে? সিপিএম এর সঙ্গে, আরএসপির সঙ্গে না বামেদের সঙ্গে? আমরা ইন্ডিয়া জোট নিয়ে লড়ছি। ইন্ডিয়া জোটে কারা আছে সেটা আপনারা ভালো করেই জানেন। এটা আমার কাছে মুখে শোনার থেকে আপনারা নিশ্চয়ই আরও ভালো খবর রাখেন। ভালো দেখুন, শিক্ষা ব্যবস্থা নিয়ে যেটা বলার কথা উনি যেটা বললেন, ইউনিভার্সিটি, এগুলো সবই হচ্ছে আইওয়াস ছাড়া কিছু নয়। এখনও পর্যন্ত স্থায়ী ইউনিভার্সিটি কেন হলো না? রাজ্যে কে আছে? তৃণমূল কংগ্রেস। তাহলে তৃণমূল কংগ্রেসের এতটুকু ক্ষমতা হলো না? 2011 থেকে আপ টু 2024 কতগুলো বছর হয় ওনারা নিশ্চয়ই ম্যাথসে জানেন, ক্যালকুলেশন করে নিতে পারবেন। এতদিনে কেন একটা ইউনিভার্সিটি এখানে স্থায়ীভাবে ওনারা করতে পারলেন না? এটা জবাব ওনাদের কাছে নেই। যখনই জিজ্ঞেস করবেন এই জায়গা দেখেছি, ওই জায়গা দেখেছি, এই একই রকম আইওয়াস কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে। আশা করি আগামী দিনেও চলবে। স্বাস্থ্যের কি অবস্থা এখানে? শিক্ষার পরে যদি স্বাস্থ্য আসি, মেডিকেল কলেজ তো নেই জেলায়। যেটা আমাদের 10তলা বিল্ডিং, সুপার স্পেশালিটি মাননীয়ার কথায়, সেখানে রীতিমতো বিউটি পার্লারের কাজ হয়। তো এইটা স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কী বলবো? আর শিক্ষা ব্যবস্থা নিয়ে তো বলার কিছুই নেই, কারণ প্রাক্তন শিক্ষামন্ত্রী বর্তমানে জেলে বসে আছে। তো সেই দলের শিক্ষামন্ত্রীকে নিয়ে কী বলবো? আর রাজনৈতিক চর্চায় উঠে আসছে মেডিকেল কলেজ, প্রতিশ্রুতি আপনাদের প্রার্থীও দিচ্ছেন, এখনো পর্যন্ত কেন হয়নি? দেখুন, এই মেডিকেল কলেজ নিয়ে আজকে বাংলার হাইকোর্টে, অর্থাৎ কলকাতা হাইকোর্টে একটা রিট হয়েছিল। সেখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে হলফনামা দাখিল করে বলা হচ্ছে পরিকল্পনার মধ্যে আছে। আমরা এই মুহূর্তে আমরা টাকা বরাদ্দ না করে আমরা ওপেন করতে পারছি না। যে পরিকাঠামোটা দরকার রাজ্য সরকার মনে করেছে সেই পরিকাঠামোটা এই মুহূর্তে যথেষ্ট নয়। কিন্তু মেডিকেল কলেজের কথা আমাদের প্রিয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীকে এবং আমাদের সকলকে কথা দিয়েছে যে আমাদের এখানে মেডিকেল কলেজ হবে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে দিয়েছে। আগামী দিনেই হবে। লোকসভায় বিপ্লব মিত্র এখান থেকে বিপুল ভোটে জিতবে, তাহলে আমাদের এখানে মেডিকেল সাংসদ। কারো প্রশ্ন আছে এখানে? বলুন, ওনার প্রশ্ন। এইমস কেন কল্যাণীতে গেল, সেটাই হচ্ছে প্রথম প্রশ্ন আমাদের। এটা পিয়ার দাস মুন্সির ইউপিএ 1 এর স্কিম। এইমসের জমি দাতারা জমি দিয়েছিল, তা সত্ত্বেও মমতা ব্যানার্জি জোর করে মমতা ব্যানার্জি শুধু না, মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদী 14 সালে প্রধানমন্ত্রী হওয়ার পরে 10 দিনের মাথায় মমতাকে সেটিং এর জন্য এইমসটাকে কল্যাণী। এক মিনিট, সরাসরি রাজনৈতিক প্রশ্ন। এখানে চায়ের দোকানে আনাচে কানাচে কান পাতলে শোনা যায় টিম বিপ্লব, এই শব্দটা কেন? না, এরকম কোনো কথা। আমরা টিম মমতা, তৃণমূল কংগ্রেসের হতে পারে, সংসার বড়, ভাই ভাই বিপদ থাকতে পারে, কিন্তু আমরা বিজেপিকে পরাস্ত করতে, বিরোধী দলদের পরাস্ত করতে আমরা টিম মমতা। এখানে তো এটাও শোনা যায় যে 2019-এ আমরা টিম মমতা। আর এক মিনিট আর মিনাল বাবুর ফেসবুক পোস্ট কিছে বলুন। পলিটিক্যাল বাবুর ফেসবুক পোস্ট বলেছে তার ওর কাজ করছেন, উনি আমাদের টিমের সঙ্গে কাজ করছেন, উনি মমতার টিমের সঙ্গে কাজ করছেন। ওটা বিরোধীদের চক্রান্ত, ভুল মানুষকে ভুল ব্যাখ্যা করা হচ্ছে। অশোক বাবু কোথায় ছিলেন? অশোক লাহিড়ী কোথায় আছেন? আজকে দেখা যাচ্ছে একটা মঞ্চে আসবো, একে আসবো। আপনাদের কাছে গেছিলাম, এখানে আপনাদের সংগঠন কি অবস্থায় আছে? 2019 সালে সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি নন, এই সিটটা আপনাদের ছিল না। এখন সিটটা ধরে রাখা আপনাদের কাছে চ্যালেঞ্জ, সুকান্ত মজুমদারকে জেতানো আপনাদের কাছে চ্যালেঞ্জ। কি অবস্থায় আছে সংগঠন? আমরা সংগঠন যে পজিশনে আছে আর সুকান্তদার যা উন্নয়ন তা দেখার পর বালুরঘাটের লোকসভা থেকে মিনিমাম 1 লাখের উপরে আমরা ভোট জিতে সুকান্তদাকে দিল্লিতে সাংসদ হিসেবে পাঠাবো পুনরায় 2024 সালে। মিনিমাম 1 লাখ। আর তৃণমূল কংগ্রেস 1 লাখ ভোটে আসবে, আর বাম কংগ্রেস
এরা তো কিছু বলারই নেই, এদের কিছু নেই। মাননীয় বিপ্লব মিত্র মহাশয় আমাদের দক্ষিণ দিনাজপুরের একটি মন্ত্রী, এবং সেই উনি কিছুদিন আগে 3 বছর আগে যে বিজেপিতে জয়েন করেছিল, তার সত্ত্বে কি বলবে এই তৃণমূল সরকার যে ভোটে জেতার পর তিনি আবার বিজেপিতে জয়েন করবেন না? ভোটে জেতার পর বিপ্লব বাবু যদি ভোটে জেতেন তিনি যাবেন না বিজেপিতে, কি গ্যারান্টি? এইটা শোনেন, এটা একটা ভুল করেছিল উনি, সঙ্গে সঙ্গে ভুলটা বুঝতে পেরে ফিরে এসে মনোযোগ দিয়ে কাজ করছে। দল তাকে গ্রহণ করেছে, দল নমিনেশন দিয়েছে, জিতেছে, মন্ত্রিত্ব দিয়েছে, আবার তাকে দল মনে করেছে, তাকে বালুরঘাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে। আর 2019-এ অর্পিতা ঘোষ হারার পর কেন ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল দল? না, কোনো ব্যবস্থা নেয়নি, এটা ভুল কথা। কোনো ব্যবস্থা নেয়নি, জেলা সভাপতি থেকে সরিয়ে দেয়নি। হ্যাঁ, আরো সরেছে, আবার সরেছে। আমাদের দেখুন আবার পরপর সরেছে শুধু। বেশ, আপনাদের কাছে হ্যাঁ বলুন। একটা কথা স্পষ্ট যে আমার এলাকা থেকে, আমার জেলা থেকে যে বিধায়ক হোক বা যে এমপি হোক, আমাদের একটা প্রত্যাশা থাকে ওনার কাছে। এই আপনি বললেন যে শিক্ষার ব্যাপারে, রেলের ব্যাপারে, এই যে এই প্রত্যাশাগুলো থেকে না, এই প্রত্যাশাগুলো থেকে মানুষ আজকে হয়রানি। আজকে বিজেপির যারা এমএলএ এমপি হচ্ছে তারা আজকে হাটে গরু ছাগলের মতো বিক্রি হচ্ছে। কত পেলে তৃণমূলে যাবে আর কত পেলে বিজেপিতে চলে যাবে। আপনাদের এখানে আসন সমঝোতার পর একসঙ্গে নামছেন প্রচার হচ্ছে। আজকেও মিছিল করেছি, প্রোগ্রামে শতরূপ ঘোষ এসছে, ওনার প্রোগ্রাম হচ্ছে, মিলিতে প্রোগ্রাম আছে। আমাদের লোকজন আজকে প্রচারের জন্য সকলে ব্যস্ত। কারো প্রশ্ন আছে? এদিকে যাব। হ্যাঁ বলুন। আপনি যে টিম বিপ্লব কথা বললেন না, এটাই সঠিক। কারণ যে আজকে তাদের হয়ে কাজ করছে তাকেও তিনি প্রার্থী হওয়ার পর জেলা কমিটি থেকে বের করে দিয়েছিল, তারপরে আবার কিছুদিন পরে তাকে ঢুকিয়ে নিয়েছে। এটাই হলো টিম বিপ্লব। হ্যাঁ বলুন। আমার কোশ্চেন ছিল, উনার তৃণমূলের তরফ থেকে যে দাদা বললেন যে রেলের মন্ত্রী থাকাতে প্রথম রেল হয়েছে, কিন্তু আমাদের আদরণীয় বটমেদি দৌলাতে উনি রেলমন্ত্রী হয়েছেন, তখন উনি কোনো সরকারি ছিলেন না। এদিকে কারণ বলুন। দাদা, আমার একটাই প্রশ্ন, লক্ষ্মী ভান্ডার নিয়ে বারবার বলছে দিদিরা, কিন্তু লক্ষ্মী ভান্ডার দিদি কি নিজের কোনো সম্পত্তি বিক্রি করেছে না? দিদি কোথা থেকে দিচ্ছে লক্ষ্মী ভান্ডার? বলছি, বিজেপির এক নেতা যে নিজের অফিসের খাট বেচে দেয়, তারা আবার তৃণমূলের চোট ধরে, লজ্জা করে না বিজেপি? এত বড় বড় কথা বলছে শিক্ষা সংস্কৃতি নিয়ে। আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় রেশন খাচ্ছে, আমাদের স্বাস্থ্যসাথী কার্ডের উপভোক্তা তারা, আমাদের সমস্ত কিছু লক্ষ্মীর ভান্ডারের আওতায় আছে। গতকাল প্রেস মারফত আমরা জানতে পেরেছি একটা সত্য ঘটনা, যে পূর্ব মেদিনীপুর জেলার আপনার যে মামনা গ্রাম পঞ্চায়েতের যে বিজেপির বুথ সভাপতি, তিনি ছেলে মানুষ হয়ে তার ছেলের নামে লক্ষ্মীর ভাণ্ডার, তার পরিবারের নামে লক্ষ্মীর ভাণ্ডার, 12খানা লক্ষ্মীর ভাণ্ডার তারা ছেলেদের নামে করে ভোগ করছেন। যারা লক্ষ্মীর ভাণ্ডারকে ভিক্ষা করেন তাদের নেতারা লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার নিয়মটা কি? তাদের নেতা লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার নিয়মটা কি? ছেলে সে নিয়মটা বলুন। আপনারা গ্রাসরুট লেভেলের বছরের উপরে হলে পরে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার, তারপরে কি করতে হবে? তারা ছেলে কোন আবেদন করতে হবে? 200%। আবেদনে কি লিখতে হয়? হ্যাঁ, আবেদনে কি লিখতে হয়? কি লিখতে হবে? কি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করতে হবে, ঠিক আছে। বিষয়টা হচ্ছে যেটা একটা আবেদন হলো, আবেদনের পর কাগজটা কোথায় যাবে? শুনুন, আপনি আগে আমার কথাটা শুনুন। আমার বক্তব্য হচ্ছে, যারা বলছেন লক্ষ্মীর ভাণ্ডার ভিক্ষা, যারা বলছে লক্ষ্মীর ভাণ্ডার ভিক্ষা, তাদের নেতারা নট মহিলা, তাদের পরিবারের নাম নয়, কিন্তু ছেলে মানুষের নাম, মেয়ে মানুষের নাম করে বুথ সভাপতি। কথাটা হচ্ছে জায়গাটা তাদের যেখান থেকে ইস্যু করা হচ্ছে সেই জায়গায় ক্রস ভেরিফিকেশন হচ্ছে। বক্তব্যটা লক্ষ্মীর ভাণ্ডার ভিক্ষা, তাদেরকে ছেলে মানুষকে মেয়ে মানুষ সাজিয়ে লক্ষ্মীর ভাণ্ডার, যেখান থেকে ইস্যু হচ্ছে, এটা লজ্জা। যেখান থেকে ইস্যু হচ্ছে, এটা লজ্জা। যেখান থেকে ইস্যু হচ্ছে ভেরিফিকেশন হচ্ছে। 200% কেন হবে না? আপনাদের কাছে একটু যাই। এই জেলায় এক মিনিট এই জেলায় একটা বড় ইস্যু পরিযায়ী শ্রমিক। বহু মানুষ তারা ভিন জেলায় কাজ করতে যান, ভিন রাজ্যে কাজ করতে যান। এটাকে আমি একটু বলবো, কর্মসংস্থান, জেলায় কর্মসংস্থান নেই, করতে পারেনি। আজকে বিজেপি সাংসদ করতে পারেনি, তৃণমূলও করতে পারেনি। এই সময় তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে পরিযায়ী শ্রমিকদের বাইরে যেতে হবে না, কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যাচ্ছে লক্ষ লক্ষ শ্রমিক আজকে বাইরে। আত্রেই নদীর জল শুকিয়ে যাওয়ার ফলে চাষবাসের চরম ক্ষতি হচ্ছে। আমাদের এখানে বিমানবন্দর ঘুমিয়ে আছে,
আমাদের হিলি যেটা বহির্বাণিজ্য এখানে সীমান্তবর্তী এলাকায় সেই বাণিজ্য কেন্দ্র একেবারে ঘুমিয়ে মানে শুকিয়ে গেছে। তৃণমূল বিজেপির এমপিরা কি পার্লামেন্টে গিয়ে ঘুমোয়? সুকান্ত মজুমদার বা তৃণমূলের যারা ছিল তারা কি ঘুমানোই শুধু কাজ? বেশ, আপনার কাছে এই জেলার একটা বড় ইস্যু পরিযায়ী শ্রমিক, বহু মানুষ তারা ভিন রাজ্যে যাচ্ছেন, কেন, কি কারণ? দেখুন, এই জেলায় শুধু নয়, আমি এই জেলাটাকে অবশ্যই ধরছি, পশ্চিমবঙ্গের মধ্যে অন্তর্ভুক্ত এই জেলাটা। পশ্চিমবঙ্গে ক্ষমতা রয়েছে তৃণমূল কংগ্রেস, তাহলে 2011 থেকে 2024 ওই পুনরায় একই ক্যালকুলেশন। কেন কোনো কারখানা এখানে হয়নি, যার জন্য আজকে দক্ষিণ দিনাজপুরের প্রচুর পরিযায়ী শ্রমিক কোন কোন রাজ্যে যাচ্ছেন? দেখুন, বিজেপি শাসিত রাজ্যে যাচ্ছে, আর তাদের জন্য আজকে সুকান্ত দা দিল্লিতে কথা বলছে। আজকে সাংসদ ভবনে উনি কথা তুলছেন জন্য আজকে উনি সাংসদ রত্ন দুবার পেয়েছে, একবারের জন্য নয়। ক্ষমতা থাকলে বলুন, কংগ্রেস, সিপিএম, তৃণমূল একজনকেও সাংসদ রত্ন পেয়েছে? পায়নি, পাওয়ার যোগ্যই নাই, একমাত্র সুকান্ত মজুমদারই পেয়েছে। আর আগামী দিনে এটাও আমরা আশ্বাস দিচ্ছি আপনাদের এই টিভি নাইনের মাধ্যমে, সুকান্ত দা পুনরায় সাংসদ হবেন। আর এই যে এই অসুবিধায় মমতা ব্যানার্জির সঙ্গে, অর্থাৎ মুখ্যমন্ত্রী যদি উনি থাকেন, যদি উনি, আশা করি উনি থাকবেন না, যদি থাকেন উনার সঙ্গে দরকার পড়লে কথা বলে পরিযায়ী শ্রমিকের এই যে সমস্যা সেটা সমাধান করবেন। আসবো জেলায় কর্মসংস্থান আজকে 13 বছরে 5খানা কারখানা। প্রথমে বলি, আমাদের এখানে ইন্ডাস্ট্রি নেই, ছিল না, বামপন্থীদের আমলে ছিল না। পরবর্তীকালে আমাদের মামাটি মানুষের সরকারে জুট মিল হয়েছে, এছাড়া রাইস মিল হয়েছে, প্রচুর রাইস মিল হয়েছে, জুট মিল চালু হয়েছে। আমাদের জেলার কমপক্ষে 50,000 ছেলে মেয়ের চাকরি বন্ধ করেছে আজকের বর্তমান বা বিদায়ী সাংসদ সুকান্ত মজুমদার। কি করে? ওয়াগন ফ্যাক্টরিটা বন্ধ করে দিয়ে ওনারা রেলের কথা বলছেন, তো বালুরঘাটের একটা রেলকে পরিবর্তন করে নামটা দিয়ে আর একটা নতুন ট্রেন দিয়েছেন, এটা ঠিক, কিন্তু একটা ট্রেনের পরিবর্তে আর একটা ট্রেনকে দিয়েছেন। কিন্তু আমাদের ওয়াগন ফ্যাক্টরি কেন বন্ধ করা হলো? তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ওয়াগন ফ্যাক্টরি কেন বন্ধ করা হলো? তখনকার সাংসদ কে ছিলেন সেটা ওনাদের বড়। কত সালে বন্ধ হয়েছে? 2019-এর আগে। তাহলে সাংসদটা কে ছিলেন? এবার আমি আপনাকে বলছি, ওয়াগন ফ্যাক্টরি ঠিক আছে, চলো বন্ধ হলো, উনাদের সাংসদ ছিলেন কিন্তু কোনো প্রতিবাদ কিছু করতে পারেনি। যদি সুকান্ত দা আমলে হতো, পুনরায় সেই ওয়াগন ফ্যাক্টরি আবার হতো। আজকে বুনিয়াদপুরে আন্তর্জাতিক মানে ক্রিকেট স্টেডিয়াম হতে চলেছে ভোটের পরে, এটা আমাদের কথা না, সুকান্ত দার প্রচেষ্টায় হচ্ছে। আজকে বালুরঘাট দিল্লি ট্রেন চলাচল করছে, অমৃত ভারত বালুরঘাট টু ব্যাঙ্গালোর, যেটাতে আপনারাও জানেন মালদা থেকে শুরু করে যেখানে পরিযায়ী শ্রমিক প্রচুর পরিমাণে যায়, সেই ট্রেনটাও আজকে বালুরঘাট থেকে চালু হতে চলেছে, একমাত্র সুকান্ত মজুমদার। আর একটা জিনিস বলি, এরই নাম সুকান্ত মজুমদার, আর উন্নয়নের নাম সুকান্ত মজুমদার, তৃণমূল কংগ্রেস বা বামফ্রন্ট কংগ্রেস না। বেশ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। দেখুন, শুরুতেই বলেছিলাম অত্যন্ত হাই প্রোফাইল লোকসভা কেন্দ্র। অমিত শাহ তিনি নির্বাচনী প্রচারের রাজ্য শুরু করলেন এই লোকসভা কেন্দ্র থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও নির্বাচনী প্রচার শুরু করেছিলেন এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত একটি বিধানসভা কেন্দ্র থেকে। নজর রাখতে হচ্ছে আগামী 4 তারিখের দিকে এখানকার মানুষ কি রায় দেন। আপাতত এখান থেকে বিদায় নিচ্ছে, আগামীকাল পৌঁছে যাবো আপনার পাড়ায়। দেখতে থাকুন টিভি9 বাংলা, না দেখলেই নয়।